আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? দিনকাল কেমন যাচ্ছে? প্রিয়ন্তী সাহা আমাকে জিজ্ঞেস করছে আমি কেমন আছি। আমি ভালো আছি। রিপা, সাদমান, নিঝুম, জেসি, তারপরে হচ্ছে মারুফ, ফাহিম, অনেকেই আছে। সবার নাম পড়াটা কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমরা যেখানটাতে ছিলাম প্রতি ক্লাসের ন্যায় তোমাদেরকে সংক্ষেপে আমি গত ক্লাসটা রিভিউ করে দিই। এটা হচ্ছে আমাদের কত নম্বর ক্লাস ছিল? 9 নম্বর ক্লাস ছিল। এই গত ক্লাসে তোমাদের সাথে অনেক অনেক এমনি পড়াশোনার বাইরে কথাবার্তা হয়েছে। পড়াশোনার বাইরে কথাবার্তা বলতে হচ্ছে ওই যে পারমাণবিক বোমা, এনপিটি চুক্তি, তারপরে হচ্ছে কি বলে ইউএসএসআর, ইউএসএ, সিভিল ওয়ার, কোল্ড ওয়ার, এরকম অনেক কিছু কথা হয়েছে। তো আমি একটু সংক্ষেপে রিভিউ করে দিই। গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা মানে কি? মানে হতেছে নিউক্লিয়াসের পরিবর্তন। নিউক্লিয়াসের পরিবর্তন মানে হচ্ছে যে যে প্রসেসে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে বিভিন্ন কণা আলফা, বিটা, গামা এরকম কণা বা রশ্মি এগুলোকে বের হয়, সেই প্রসেসটাকে আমরা তেজস্ক্রিয়তা বলি। এবং এইটাকে বলা হয় হইতেছে যে পরমাণুটা করে তাকে বলা হয় তেজস্ক্রিয় পরমাণু। ওকে, তারপরে বলছিলাম আলফা কণা কি, বিটা কণা কি, গামা রশ্মি কি, নিউট্রন কি, পজিট্রন কি, তোমাদেরকে সিম্বল গুলো আসলে চিনাইছিলাম। পরে আমরা কয়েকটা প্রশ্ন সলভ করছিলাম যে হইতেছে কি বলে এখানে কি হবে, এখানে কি হবে, এবং তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। হোমওয়ার্কটা আমি আজকে সলভ করে দিব, সমস্যা নেই। আমি আশা করি তোমরা অনেকেই সলভ করছো। যারা করনি তারা আজকে করে মিলাই নিবা। এবং এটাই হইতেছে যে হইতেছে তোমাদের কি বলে অনেকে বলতেছে যে হইতেছে ভাইয়া কি পড়বো, কেমনে পড়বো। এই যে হোমওয়ার্ক গুলো যে দেওয়া থাকে, এই হোমওয়ার্ক গুলো কিন্তু বাসায় পড়তে হবে। এগুলো কিন্তু মিস করা যাবে না। তারপর তোমাকে বলছিলাম যে নিউক্লিয়ার রিঅ্যাকশন 3 রকম: ট্রান্সমোরেশন, ফিশন এবং ফিউশন। ট্রান্সমোরেশন মানে হচ্ছে এক পরমাণু অন্য পরমাণুতে রূপান্তরিত হয়, নর্মালি স্টেবল পরমাণুগুলো হয়। ফিশন মানে হতেছে একটা বড় পরমাণু ভেঙে অনেকগুলো ছোট পরমাণুতে পরিণত হয়। আর ফিউশন মানে ছোট পরমাণু জোড়া লেগে বড় পরমাণুতে পরিণত হয়। এটুকুই তোমাদের গত ক্লাসে ছিল। আমরা আজকে হোমওয়ার্কটাকে সলভ করে দিই। দেখো হোমওয়ার্কটা এখানে থাকার কথা, একটু দেখি হোমওয়ার্কটা দিয়ে দিছে কিনা। হ্যাঁ, হোমওয়ার্কটা তো এখানে দিয়ে দেয় নাই। তাহলে হোমওয়ার্কটা আজকে ক্লাস না, আগামী ক্লাসে আমরা পড়বো। আজমাইন বসে সলভ করছি কিন্তু সময়ের অভাবে সাবমিট করি না। আচ্ছা, সাবমিট করা দরকার নেই। হোমওয়ার্কটা আজকে ক্লাসে এখানে নাই, আমরা আগামী ক্লাসে হোমওয়ার্কটা করবো, সমস্যা নেই। সবাই লিখে নাও বর্ণালী, স্পেকট্রাম। সাদিয়া সুলতানা একটা প্রশ্ন করছে যে ভাইয়া প্যারাম্যাগনেটিক জিনিসটা কি? সাদিয়া ভাইয়া একটু ওয়েট করো, প্যারাম্যাগনেটিক কি পরে জানতে পারবা। যদি সংক্ষেপে বলে দেই, প্যারাম্যাগনেটিক মানে হইতেছে যার হালকা চুম্বকত্ব থাকে। মানে ম্যাগনেটিজম 3 প্রকার: ফেরো, প্যারা এবং হইতেছে ডায়া। তো ফেরো, প্যারা এবং ডায়া, ওই প্যারা হইতেছে মাঝামাঝি লেভেলে থাকে আর কি, বুঝছো? তো প্রথমে আসি যে হইতেছে বর্ণালী। এখন বর্ণালী মানে কি? তুমি যদি এটা প্রকৃতি প্রত্যয় আলাদা করো তাহলে কি দাঁড়ায়? বর্ণ যোগ আলী, তাই না? বর্ণালী, এই তো। তাহলে বর্ণ যোগ আলী মানে বর্ণালী। মানে এখানে অনেকগুলো বর্ণের কাহিনী থাকবে, অনেকগুলো বর্ণ একসঙ্গে থাকবে আর কি, বুঝছো? তো অনেকগুলো বর্ণ যখন একসঙ্গে থাকে সেটা নিয়ে পড়াশোনা করা, সেটা নিয়ে কথা বলা, সেটা নিয়ে আলাপ আলোচনা করা, সেটাকে বলা হয় বর্ণালী। ভালো কথা। রিপন বলছে মেডিকেলের জন্য রসায়ন বিষয় কোন বই কিনতে হয় কি? আপাতত লাগবে না। তো তুমি শিখুর সাথে আগাও না, শিখুর সাথেই থাকো। আমি বলবো কোন জায়গায় কি বই লাগবে প্যারানোর দরকার নেই। শিখু তোমাকে এত কিছু দিচ্ছে, এই অনুযায়ী সামনে আগাও। সিকিউ সলভ ক্লাস হবে, হ্যাঁ সিকিউ সলভ ক্লাস অবশ্যই হবে। এখন এই যে বর্ণালী, তুমি যখন হতেছে বর্ণালী ক্লাসিফিকেশন করবা, তুমি জানো কিনা বর্ণালী মানে রং, রং মানে হইতেছে আলো, তাই তো? তো বর্ণালী মোট কয় রকমের জানা আছে? প্রিন্টে কেন আমি অপশন চাপ দিলাম? সাবজেক্ট, টিচিং ব্যাকগ্রাউন্ড, এটা তোমাদের সবাইকে একটু বলি, বর্ণালী হচ্ছে 2 রকম। একটা হচ্ছে শোষণ বর্ণালী,
ইংলিশে এটাকে বলা হয় হইতেছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। বিকিরণ বর্ণালী। তাহলে কি বললাম ভাই, বর্ণালী দুই প্রকার, কি কি? একটা শোষণ বর্ণালী, একটা বিকিরণ বর্ণালী। আমি কিন্তু এখনো পারমাণবিক বর্ণালীতে যাইনি, বা পারমাণবিক বর্ণালীতে আমরা অনেক পরে যাব। আমরা আমাদের মতো হচ্ছে নর্মালি আগে বেসিক জিনিসগুলো শিখি, এবং এখন আমরা যা শিখছি সেগুলো সব হচ্ছে বেসিক জিনিস। শোষণ বর্ণালী কোনটা আর বিকিরণ বর্ণালী কোনটা? আচ্ছা ধরো, এই যে তোমরা আমার হাতে একটা পানির বোতল দেখতে পাচ্ছ, এই পানির বোতলটা কি রঙের? এই পানির বোতলটা হইতেছে ধরো নীল রঙের, তাই না? নীল রঙের তো তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা যদি এমন হয় এই রুমে সবগুলো লাইট আমি বন্ধ করে দিই, তুমি কি এই পানির বোতলটা দেখতে পাবা? উত্তর হচ্ছে না, তুমি এই পানির বোতল কিন্তু আর দেখতে পাবা না। এখন কোন বস্তুকে আমরা কেন দেখি? আমরা দেখি কারণ ওই বস্তু থেকে আমার চোখে আলো আসে। তো কথা হচ্ছে, ওই বস্তু থেকে আলো আসে মানে কি, এই পানির বোতল তোমার চোখে আলো পাঠাচ্ছে দেখেই তুমি তো পানির বোতলকে দেখতে পাচ্ছ। তাহলে এইটা কি আসলে নিজে কোনো আলোর সোর্স? চিন্তা করো, জিনিসটা একটু ভাবো, যে আমি যখন আমার ঘরে ধরো লাল একটা জামা আছে, সেই লাল জামাটা আমি দেখতে পাচ্ছি কেন? কারণ ওই লাল জামা আমার চোখে আলো পাঠাচ্ছে, তার জন্যই লাল জামাটাকে আমি দেখতে পাচ্ছি। কিন্তু লাল জামার তো নিজের কোনো আলো নাই, তাহলে লাল জামা আলো কই পাইতেছে? এই যে লাল জামা আলো বিকিরণ করে না, লাল জামা আসলে আলো শোষণ করে। এই যে যদি কোনো বস্তু শোষণের জন্য হইতেছে আমরা দেখি, সেটাকে বলা হয় শোষণ বর্ণালী, বুঝছো? তাহলে শোষণ বর্ণালীর মাধ্যমে আমরা সেই সকল বস্তুকে দেখি যে বস্তু নিজে আলোর সোর্স না। এখন কিভাবে দেখো, কোন মেকানিজমে দেখো, সেটা একটু পরে বলতেছে। তাহলে শোষণ বর্ণালী হচ্ছে সেই বর্ণালী বা সেই রং যে বস্তু নিজে আলোর উৎস না। সবাই একটু ধৈর্য ধরো। অনেকে চিন্তা করছো ভাইয়া তাহলে ও যদি নিজে আলোর উৎস না হয়, ও যদি শোষণ করে, তাহলে ওকে আমি কিভাবে দেখবো? একটু ওয়েট করো, বুঝছো? তাহলে বস্তু নিজে আলোর উৎস না, ওই টাইপের বস্তুকে তুমি কোন বর্ণালীর মাধ্যমে দেখো? শোষণ বর্ণালীর মাধ্যমে দেখো। এরপরে ধরো আমার কাছে একটা ফোন আছে, আমি ফোনে ধরো ফ্ল্যাশ অন করলাম, এই যে তোমরা সবাই ফ্ল্যাশ দেখতে পাচ্ছ। ইভেন আমি যদি আমার এই রুমে সবগুলো লাইট বন্ধ করি, তুমি তাও কিন্তু ফ্ল্যাশটা দেখতে পাবা। বা আমরা যখন সূর্যকে দেখি, সূর্য তো নিজে আলোর উৎস, তাই না? যদি সবকিছু বন্ধ হয়ে যায় তাও তো আমি সূর্যকে দেখবো। যখন কোনো বস্তুকে আমরা এরকম ভাবে দেখি যে ওটা বাদে বাকি সবকিছু অন্ধকার করে দিল ওরে আমি দেখতে পাবো, সেটা আমরা বিকিরণ বর্ণালীর মাধ্যমে দেখি। তাহলে বিকিরণ বর্ণালী কোনটা? বিকিরণ বর্ণালী মানে বস্তু নিজে আলোর উৎস। ওকে, বস্তু নিজে আলোর উৎস। তাহলে যে বস্তু নিজে আলোর উৎস, সেই বস্তুকে যখন আমরা দেখি তখন সেটাকে আমরা দেখি হইতেছে বিকিরণ বর্ণালীর মাধ্যমে। আর বস্তু নিজে আলোর উৎস না, সেই বস্তুকে আমরা দেখি হচ্ছে শোষণ বর্ণালীর মাধ্যমে। আগে বলো তো এইটুকু সবাই বুঝছে কিনা? এখন তোমাদের মধ্যে অনেকেরই কিউরিসিটি জাগছে যে হ্যাঁ, যে নিজের আলোর উৎস না তারে আমরা কি দেখি, কিভাবে দেখি, কোন মেকানিজমে দেখি? ঠিক আছে, এটা একটু চিন্তা করো তো। বস্তু নিজে আলোর উৎস, আর এখানে বস্তু নিজে আলোর উৎস না হবে আর কি, ঠিক আছে? এবার চলো একটু দেখি। ধরো এইখানে আমার কাছে একটা লাল জামা আছে, ধরো একটা লাল জামা আমার কাছে আছে, বা ধরো লাল কিছু একটা আছে। আচ্ছা লাল জামাই নেই, তো আমার কাছে এরকম একটা লাল জামা আছে। লাল জামা লাল দিয়ে লিখি। মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে শোষণ বর্ণালীতে তুমি দেখো কিভাবে আর কি। তো আমরা অনেকেই বলি, তোমরা এটা অনেকেই হয়তো শিখো, যে ভাইয়া যে বস্তু লাল বা যে বস্তু আসলে যে রঙের হয়, সেই বস্তু সেই রং বাদে বাকি সবগুলো রং শোষণ করে, সেই রংটা শুধু বিকিরণ করে। এটা বোধহয় তোমরা অনেকেই শিখছো, তাই না? যে লাল জামাকে আমি লাল দেখি কেন? কারণ লাল জামা লাল রং বাদে বাকি সবগুলো রং শোষণ করে, শুধু লাল রংটা বিকিরণ করে। এই কথাটা আসলে সত্যি কথা। কিন্তু মেইন ঘটনাটা কি হয় জানো? তোমাদেরকে আমি একটু জিনিস শেখাই। তোমরা কি কালার হুইল শিখছো?
কালার হুইল, এটাকে বলা হয় বাংলায় রঙের চাকা। রঙের চাকা মানে হইতেছে, ধরো এই হচ্ছে আমি একটা বৃত্ত আঁকলাম, বৃত্তটা রং চেঞ্জ করি, এটা নেই। সেই বৃত্তকে তুমি 6টা ভাগে ভাগ করবো। তো একটা বৃত্তকে আমি 6টা ভাগে ভাগ করলাম, ভাগ করে কি হইলো, আমি ভি, বি, জি, ওয়াই, ও, আর, এটাকে ইংলিশে ভিভগিওর বলা হয়। ভিভগিওর মানে হইতেছে এই যে ভিতে ভায়োলেট, বিতে ব্লু, জিতে গ্রিন, ওয়াইতে হচ্ছে ইয়েলো, ওতে হচ্ছে অরেঞ্জ, আর এই হচ্ছে রেড। সবাই একটু লিখে নাও, রঙগুলো একটু হজম করো। এটাকে বলা হইতেছে রঙের চাকা। তো অনেকে বলতে পারে যে ভাই, রং তো আসলে 7টা, বেনি, আসহ, কলা, তাই না? তো রং 7টা, কিন্তু আপনি এখানে 6টা কেন লিখছেন, এই প্রশ্ন অনেকের মধ্যে আসতেই পারে। তুমি কিন্তু জানো রং 7টা, কিন্তু এখানে ভাই 6টা কেন লিখছে? আসলে রং 7টা, একটা হইতেছে নীল এবং আসমানি। তো এটা আবিষ্কার করছে কে? আবিষ্কার করছে হচ্ছে নিউটন। যে লোক সব আবিষ্কার করছে উনি আর কি। তো নিউটন যখন এটা আবিষ্কার করছে, তখন উনি করছিল কি জানো, ইন্ডিগো আর ব্লু, এই দুইটাকে সে এক করে একটা রং ধরছে, মানে সে নীল ধরছে আর কি। ইন্ডিগো মানে হচ্ছে নীল, আর ব্লু মানে স্কাই নীল, দুইটাকে সে এক ধরে তারপরে 7টা রঙকে 6টা রং বানাইছে, বুঝছো? তো 7টা রং 6টা রং, ওটা নিয়ে খুব বেশি বদার্ড হওয়ার কিছু নাই। তো সে করছিল কি, এরকম একটা রঙের চাকা বানাইছিল। এটা এমন না যে আন্দাজে বানানো, এটার অবশ্যই কিছু মিনিং আছে। এবং দেখো তো, এই রঙের চাকার আমি যদি রংগুলোকে একটু নোটিস করি, তাহলে কি দাঁড়ায়, এই যে যেখানে বেগুনি আছে তার অপোজিটে কি, হলুদ না? যেখানে বেগুনি আছে তার অপোজিটে হচ্ছে হলুদ, যেখানে নীল আছে তার অপোজিটে হচ্ছে কমলা, আর যেখানে গ্রিন আছে তার অপোজিটে হচ্ছে রেড। এই যে উল্টা পাল্টা যে রংগুলো আছে, মানে বিপরীত যে রংগুলো আছে, এইগুলোকে ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি কালার। মানে ধরো, বেগুনির কমপ্লিমেন্টারি রংটা হইতেছে হলুদ, ব্লু এর কমপ্লিমেন্টারি রংটা হইতেছে অরেঞ্জ, আর রেড এর কমপ্লিমেন্টারি রংটা হইতেছে গ্রিন। সো আমরা যদি বলি সমপূরক রং, বা ইংলিশে বলা হয় কমপ্লিমেন্টারি কালার, সমপূরক রং, ইংলিশে বলে কমপ্লিমেন্টারি। কে কার কমপ্লিমেন্টারি? ভায়োলেট এর কমপ্লিমেন্টারি হচ্ছে ইয়েলো, তারপরে ব্লু এর কমপ্লিমেন্টারি হচ্ছে অরেঞ্জ, আর রেড এর কমপ্লিমেন্টারি হইতেছে গ্রিন। তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই কিসের মধ্যে কি পান্তা ভাতের ঘি, পড়াচ্ছিলেন শোষণ বর্ণালী, তার মধ্যে আবার এইখানে কেন নিয়ে আসছেন? কারণ আছে। কারণটা হইতেছে, দেখো, কমপ্লিমেন্টারি বলতে আসলে কি বোঝানো হয়েছে? এই সাদা নিজে কোনো রং না, যখন সবগুলো রং একসঙ্গে থাকে তখন সেটাকে সাদা রং বলি। আর কালো নিজেও কোনো রং না, যখন কোনো রং না থাকে তখন সেটাকে আমরা কালো বলি। যেমন তোমরা অনেকেই বলো যে আমার ব্ল্যাক কালার পছন্দ, যারা বলে আমার ব্ল্যাক কালার পছন্দ তারা আসলে টেকনিক্যালি কোনো কালারই পছন্দ না। আবার যে বলে আমার হোয়াইট পছন্দ, তো সে আসলে দিন শেষে সব রং পছন্দ করে, তার পার্টিকুলার কোনো রং পছন্দ না, ঠিক আছে? তাফসির হোসাইন বলছে, ভাইয়া আমি রিসেন্টলি ভর্তি হয়েছি, এখন আমার কি করা উচিত, কিভাবে পড়াটা কভার দিব, একটু অ্যাডভাইস দেন। তাফসির, আজকের ক্লাস তো লাইভে করো, আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো একটু সময় নিয়ে উইকলি রুটিন করে তারপরে শেষ করে নিও। এখন এই কমপ্লিমেন্টারি রংটার মেইন ব্যাপারটা হচ্ছে এরকম, যে কোনো বস্তু যদি বেগুনি রং শোষণ করে, মানে সবগুলো রং একসঙ্গে থাকলে তো সাদা হয়। তো ধরো কোনো বস্তু বেগুনি রং যদি শোষণ করে, তাহলে সেই বস্তুকে আমরা দেখবো হচ্ছে ইয়েলো, বুঝো কিনা? যদি কোনো বস্তু বেগুনি শোষণ করে, আমরা তাকে দেখবো হচ্ছে হলুদ। যদি কোনো বস্তু হলুদ শোষণ করে, আমরা তাকে দেখবো হইতেছে ভায়োলেট। এই হচ্ছে কমপ্লিমেন্টারি রঙের ব্যাপারটা। যদি কোনো বস্তু ব্লু রং শোষণ করে, আমরা তাকে দেখবো হইতেছে অরেঞ্জ বা কমলা। যদি সে কমলা শোষণ করে, তাহলে আমরা দেখবো হইতেছে তাকে ব্লু। যদি কোনো বস্তু রেড শোষণ করে, তখন আমরা তাকে দেখবো হইতেছে গ্রিন। যদি গ্রিন শোষণ করে, তাকে আমরা দেখবো হইতেছে রেড। এইটা হচ্ছে কমপ্লিমেন্টারি রঙের ব্যাপারটা। এখন দেখো, তোমার কাছে একটা লাল জামা আছে। এখন তোমার কাছে লাল জামা আছে, ভালো কথা, সেই লাল জামাটাকে তুমি লাল বলতেছো,
এবং তুমি ছোটবেলা থেকে শিখে আসছো যে লাল জামাটা লাল বাদে বাকি সব রং শোষণ করে, এটা অনেকেই শিখে আসছো। আসলে হ্যাঁ, লাল জামাটা লাল বাদে বাকি সব রং শোষণ করে, কিন্তু তোমরা তো বুঝো যে এই প্রত্যেকটা রঙের সাথে কি জড়িত, ল্যামডা জড়িত না? মানে এখানে মেইন ফ্যাক্টরই তো ল্যামডা। লাল রঙের ওয়েভলেন্থ একরকমের, নীলের ওয়েভলেন্থ একরকম, তারপরে ইয়েলোর ওয়েভলেন্থ একরকম, গ্রিনের ওয়েভলেন্থ একরকম। তো রং সে শোষণ করে কোন ইকুয়েশন অনুযায়ী? রং শোষণ করে তো ই সমান এইচ সি বাই ল্যামডা, এই ইকুয়েশন অনুযায়ী, তাই না? এগুলো লিখতে হবে না আর কি। সো লাল জামাটাকে আমি লাল দেখি কারণ সে মেইনলি শোষণ করে হচ্ছে গ্রিন। ওকে, গ্রিন মানে হতেছে সে সবুজ শোষণ করে, বাকিগুলো শোষণ করে কিন্তু সবুজ অঞ্চল থেকে তার শোষণের পরিমাণটা বেশি। মানে ধরো ব্যাপারটা এরকম, তুমি কোন একটা রঙকে দেখছো হচ্ছে লাল, তুমি এইটা তাকে দেখছো আর কি, বুঝছো? তো সে সবই শোষণ করে, এটা সত্যি কথা, কিন্তু মেইন শোষণটা হয় এই অঞ্চল থেকে, বুঝছো? তাহলে আমি শোষণ বর্ণালী যে বলতেছি, যে রংটা আমি যে জামাটা নীল দেখতেছি সেই জামাটা আসলে শোষণ করে কোনটা? শোষণ করে হইতেছে অরেঞ্জ, বুঝছো? আবার ধরো যে রংটাকে আমি দেখছি হইতেছে ধরো হলুদ, সেটা মেইনলি শোষণ করে কি? মেইনলি শোষণ করে হইতেছে ভায়োলেট। মানে ভায়োলেট অঞ্চল থেকে তার শোষণটা বেশি হয়। সবাই কি বুঝতে পারছি শোষণ বর্ণালী কিভাবে দেখা যায়? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে আমার যে পানির বোতলটা আছে, আমার এখানে সাদা রং আছে, বুঝছো? আমার এখানে যে সাদা রংটা আছে, আমার এই বোতলটা করতেছে কি সাদা রং থেকে মেইনলি শোষণ করতেছে হইতেছে কমলা রংটা। মেইনলি কমলাটা শোষণ করে, বাকিগুলো করে বাট মেইনলি করে হচ্ছে কমলা। তাহলে কমলা শোষণ করে দেখেই আসলে তুমি এই বস্তুটাকে দেখতে পাচ্ছ হচ্ছে ব্লু। আশা করি এবার সবাই বুঝতে পারছো। যেমন ধরো আরেকটা উদাহরণ যদি দেই, আমার কাছে কি আর রঙিন কিছু আছে? আছে, এই যে একটা কাগজ পাইছে, আমার হাতে তুমি একটা কাগজ দেখতে পাচ্ছ, এই কাগজটা কি ইয়েলো, হলুদ। তার মানে এই যে আমার আশেপাশে কিন্তু সব সাদা লাইট, সব আমার এই উপরে লাইট, নিচে লাইট, এইখানে লাইট, সবখানে লাইট, প্রত্যেকটা লাইট থেকে সাদা আলো বের হতেছে। তার মানে কি প্রত্যেকটা লাইটের মধ্যে সবগুলো রং আছে, সবগুলো রং তুমি ওখানে পাচ্ছ। ওখানে বেগুনি আছে, নীল আছে, হলুদ আছে, কমলা আছে, লাল আছে, সবই আছে। কিন্তু এই হলুদ জিনিসটাকে তুমি হলুদ দেখতেছো কারণ মেইনলি দেখো হলুদের অপোজিটে কি আছে? ভায়োলেট। সো এইটা মেইনলি ভায়োলেটটা শোষণ করতেছে মেইনলি, বাকিগুলো করে বাট মেইনলি করে হচ্ছে ভায়োলেট। সবাই কি বুঝিয়ে আছি বাচ্চা বাচ্চারা যে শোষণ বর্ণালীকে কেন আমরা শোষণ বর্ণালী বলি? কারণ ওকে যে তুমি দেখতে পাচ্ছ কিসের কৃপায়? শোষণের কৃপায় তুমি দেখতে পাচ্ছ। ক্লিয়ার সবাই? তোমাদের অনেক প্রশ্ন আছে আমি জানি, রংধনু নিয়ে প্রশ্ন আছে, তোমাদের সাদা আলো, লাল আলো, নীল আলো নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আমরা সবই দেখবো আস্তে আস্তে। যতটুকু পড়াইছে এতটুকু বুঝলেই হতেছে, এবং আমি বিশ্বাস করি এটুকু তোমরা সবাই জানো। আর এখানেও কিছু বেসিক শিখাই দিই, সেটা হতেছে এইটা, বে নি আ সহ কলা, 7 রং, তাই না? বেনি আসহ কলা, এটাকে ইংলিশে বলা হয় ভি আই বি জি ওয়াই ও আর। যেহেতু রং নিয়ে খেলাধুলা হবে, তো রংটা নিয়ে হইতেছে আমরা একটু চেষ্টা করব। এখানে একটা কথা হইতেছে, ধরো তোমরা যারা হচ্ছে রংগুলো নর্মালি চিনো, সো ইউজুয়ালি তোমাদের অনেকেরই হয়তো ধারণা আছে যে এখানে আই মানে কি? আই মানে হইতেছে ইন্ডিগো, আই এন ডি আই, আই এন ডি আই জি ও, ইন্ডিগো। আর বিতে হইতেছে ব্লু। তোমাদের অনেকেরই হয়তো ধারণা আছে যে ভাইয়া ইন্ডিগো মানে হচ্ছে আকাশী, তোমরা অনেকেই হয়তো এরকম জানো। যারা ইন্ডিগো মানে আকাশী জানো তারা আজকে থেকে চেঞ্জ করে ফেলো, ইন্ডিগো মানে হইতেছে নীল। আজকে থেকে চেঞ্জ করে ফেলো, তুমি ভুল জানতা সারা জীবন। ইন্ডিগো মানে নীল, নীল মানে গাঢ় নীল আর কি। আর তুমি জানতো ব্লু মানে হইতেছে নীল না, ব্লু মানে নীল না, ব্লু মানে আকাশী, হালকা নীল আর কি। এখন অনেকের মনে হইতেছে মাই হোল লাইফ ওয়াজ এ লাই, সারা জীবন ধরে কি শিখে আসলাম? হ্যাঁ, সারা জীবন ধরে ভুল শিখে আসছো যদি এরকম শিখে থাকো। ইন্ডিগো মানে হইতেছে নীল, নীল মানে হইতেছে গাঢ় নীল, আর হইতেছে ব্লু মানে হইতেছে আকাশী। এটা এখন থেকে চেঞ্জ করে ফেলো। তানজিনা বলছে আসলেই? হ্যাঁ আসলেই।
তোমাদের হইতেছে একটা ইয়া বলি, তোমরা কি হইতেছে দীনবন্ধু মিত্রকে চিনো? মানে আমি যে এটা যে ঠিক আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি আর কি। দীনবন্ধু মিত্র ওনার একটা নাটক আছে, নাটকের নাম হইতেছে নীল দর্পণ। নাম শুনছি? নীল দর্পণ একটা নাটক। এই নাটকটা লেখা হয় 1860 সালে। কিসের উপরে লেখা হয়? এই নাটকটা লেখা হয় হইতেছে তখন কুষ্টিয়া, মানে কুষ্টিয়া, তারপরে হইতেছে সিরাজগঞ্জ, ওই এলাকায় ব্রিটিশরা নীল চাষ করার জন্য চাষিদেরকে অনেক অন্যায় অত্যাচার করত। তো ওই অন্যায় অত্যাচারের উপরে উনি একটা নাটক লিখছিল, দ্যাট ইজ নীল দর্পণ। তো এই নাটকটা যখন হচ্ছে মঞ্চস্থ করা হইল আর কি, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই নাটকটা দেখতে আসছিল। তো দীনবন্ধু মিত্র লিখছিল আর কি। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওইখানে নাটকের যে মেইন ভিলেনটা ছিল, সেই ভিলেনরে দেখে জুতা ছুঁড়ে মারছে। মানে এত পরিমাণ তার গায়ে জ্বালা ধরছে যে ব্রিটিশরা আমাদেরকে এত পরিমাণ হইতেছে অন্যায় অত্যাচার করতে। যাই হোক, পরে আসি ওখানে। এইটাকে ট্রান্সলেট করছে, মানে এটাকে ইংলিশে ট্রান্সলেট করছে কে জানো? ইংলিশে ট্রান্সলেট করছে মাইকেল মধুসূদন দত্ত। এবং উনি ইংলিশে ট্রান্সলেট করে এটার নাম দিছে হইতেছে এইটা ইন্ডিগো প্ল্যান্টিং তারপর হচ্ছে মিরর, ওই যে দর্পণ আর কি। মিরর মানে তাই না। তো এখান থেকে আশা করি তোমরা প্রমাণ পেয়ে গেছো যে ইন্ডিগো মানে আসলে নীল। ইন্ডিগো মানে গাঢ় নীল, আর ব্লু মানে হালকা নীল বা আকাশী। শ্রী বিশ্বজিৎ বলছে নীল চাষ কি? নীল চাষ হইতেছে এখন তো তোমরা কেমিক্যাল রং আমরা ব্যবহার করি, জামা কাপড়ে হোক অন্য যে কোনো জায়গায় হোক। তো তখন হইতেছে ওই সময় গিয়ে হইতেছে তখন তো আর ওই কেমিক্যালি সিনথেটিক নীল পাওয়া যেত না। তখন নীল হচ্ছে একটা গাছের মতো, একটা একটা ফসলের মতো, ওইটা চাষ করা হইতো। তো যাই হোক, এখন থেকে জেনে রাখো যে হইতেছে নীল মানে হচ্ছে ইন্ডিগো, আর ব্লু মানে হইতেছে আকাশী। তাহলে আমরা জাস্ট বেসিক কিছু জিনিস শিখলাম। আমরা শিখলাম হইতেছে বর্ণালী দুই রকম, একটা হচ্ছে শোষণ বর্ণালী, একটা বিকিরণ বর্ণালী। সো কোনো বস্তু যখন নিজে আলোর উৎস, ওই বস্তুকে যখন আমরা দেখি তখন সেটাকে আমরা বিকিরণ বর্ণালী বলি। আর কোনো বস্তু যখন হইতেছে নিজে আলোর উৎস না, সেকে আমরা দেখার জন্য তাকে কোনো একটা রং থেকে আলো শোষণ করতে হয়, তখন সেটাকে আমরা বলি হইতেছে শোষণ বর্ণালী। এখন শোষণ বর্ণালী আমরা কোন মেকানিজমে দেখি? আমরা কমপ্লিমেন্টারি কালার এর মেকানিজমের মাধ্যমে দেখি। কিরকম? কোনো বস্তু যদি ব্লু রং শোষণ করে তাহলে সেটাকে আমরা দেখি ইয়েলো। কোনো বস্তু যদি হচ্ছে অরেঞ্জ, কোনো বস্তু যদি ভায়োলেট শোষণ করে তাকে আমরা দেখি হচ্ছে ইয়েলো। গ্রিন শোষণ করলে তাকে আমরা দেখি হচ্ছে রেড। আর আমাদের যে 7টা রং আছে, মৌলিক রং আর কি, যদিও মেয়েদের মধ্যে আবার এই রঙের থেকে অনেক বেশি রং আছে। মেয়েরা জাফরান রং, তারপরে হচ্ছে টিয়া পাখি, কলার পাতা সবুজ, তারপরে হইতেছে কি বলে ফিরোজা কালার, পেস্ট কালার, মিষ্টি কালার। এখন মিষ্টি কালার যে কোনটা ভাই? সাদা মিষ্টি হয়, লাল মিষ্টি হয়, আবার হচ্ছে হালকা লাল লাল মিষ্টি হয়, লাড্ডু দেখি আবার সবুজ রঙেরও হয়। তো মিষ্টি কালার আবার কোনটা? আবার ধরো পেস্ট কালার মেয়েরা একটা বানাইছে। এখন ভাই আমি তো দেখি পেপসোডেন্ট পেস্ট হচ্ছে সাদা, কোলগেট পেস্ট হচ্ছে সবুজ, মেডি প্লাস হইতেছে আবার সাদা সবুজের একটা কম্বিনেশন থাকে। তো পেস্ট কালার আসলে কোনটা? তো এরকম কালারের তো কোনো অভাব নাই, কিন্তু রং হইতেছে মোট এই 7টা, ঠিক আছে? 7টা মানে রং 7টা। ওকে, তাহলে গেল। তাহলে আশা করি সবাই এটুকু বুঝতে পারছো শোষণ বর্ণালী কি জিনিস এবং বিকিরণ বর্ণালী কি জিনিস। আচ্ছা, তোমরা কি বলতে পারো যে এখানে যে রংগুলো আমরা বলতেছি প্রত্যেকটা রঙের কোন জিনিসটা আলাদা? মানে কোন জিনিসের উপর ভিত্তি করে রংগুলো হইতেছে, কেউ কি বলতে পারো? একটু চিন্তা করো তো। আমার কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া, এই যে সাদা বলতেছি, তারপরে হতেছে কি বলে ব্লু, ইন্ডিগো, তারপর গ্রিন, এগুলো কিসের উপর ভিত্তি করে? গুড, এগুলো আসলে তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। তাহলে আমাদের এই যে আলোর যে রং, আলোর রংটা কার উপরে নির্ভর করে? আলোর রং বা আলোর বর্ণ ল্যামডা এর উপর নির্ভর করে, ল্যামডা এর উপর নির্ভর করে।
ল্যামডা মানে ওয়েভলেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য, তুমি যেটাকে বাচ্চাকালে পড়তা। যেমন তোমরা কি জানো দৃশ্যমান আলোর ল্যামডা কত? আশা করি সবার জানা উচিত। দৃশ্যমানের ল্যামডা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার? 700 ন্যানোমিটার। এই 400 থেকে 700 ন্যানোমিটার যদি হয় কোন একটা তরঙ্গের ওয়েভলেন্থ, তখন সেটাকে আমরা দেখতে পারি। এই ডোন্ট গেট মি রং, এখানে কাহিনী আছে। আচ্ছা ভাইয়া, কোন কোন বইতে দেখছি এখানে 380 লেখা, সেটা কি ভুল? না ভাই, ভুল না। কোন কোন বইতে দেখছি এখানে 680 দেওয়া, সেটা কি ভুল? না, সেটা ভুল না। কোন কোন বইয়ে দেখছি এখানে 780 দেওয়া, সেটা কি ভুল? না, ভুল না। আসলে এটা কোনোটাই ভুল না, কারণ এমন না যে ঠিক এই জায়গায় একটা রং শুরু হয়ে ওই জায়গায় আরেকটা রং শেষ হয়, এটা না। এগুলো আসলে গ্রেডিয়েন্ট আকারে পরিবর্তন হয়, বুঝছো? তো 400 জায়গায় যদি 380 দেখো ভাই, সেটাও ঠিক আছে। 380 না দেখে 360 দেখো, সেটাও ঠিক আছে। যদি কেউ এখানে 780 দাও, সেটাও ঠিক আছে। কোনোটা ভুল না, সবই সঠিক। কারণ এগুলো এমন না যে হইতেছে জাস্ট এইখান থেকে আমরা দেখা শুরু করছি, ওইখানে গিয়ে দেখা শেষ হয়ে গেছে, এরকম কিন্তু না। এটা আস্তে আস্তে গ্রেডিয়েন্ট আকারে পরিবর্তন হয়। তো 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার হইলে সেটাকে আমরা কি দেখি? এটাকে আমরা দেখি হইতেছে দৃশ্যমান আলো হিসাবে। তো এই দৃশ্যমানের মধ্যে তো আবার 7টা রং আছে। দৃশ্যমানের মধ্যে 7টা রং আছে। সো এমসিকিউর জন্য আমরা কয়েকটা রঙের ওয়েভলেন্থের রেঞ্জ মুখস্থ করব। এগুলো আমারও মনে থাকে না। ভায়োলেট, ভায়োলেটের রেঞ্জ হইতেছে 380 থেকে 450 ন্যানোমিটার। এটা মুখস্থ করব ফর এমসিকিউ। তারপর হচ্ছে ইন্ডিগো, সব 7টা মনে রাখার দরকার নেই, কয়েকটা মনে রাখতে হয়। 450 থেকে তোমার হচ্ছে 475। এইটাও বইতে বইতে হালকা ভ্যারি করতে পারে, টেনশন নিবা না কেউ। তারপর হচ্ছে ব্লু, জাস্ট আইডিয়া রাখবা যে কে কোথায় আছে। 475 থেকে 495 ন্যানোমিটার। আরেকটা মনে রাখবা গ্রিন। এই 4টা মনে রাখলে হইতেছে, এমসিকিউতে এই 4টাই আসে। 495 থেকে 570। তোমাদের বইতে সবগুলো আছে, বাট সবগুলো মনে রাখার দরকার নেই, সবগুলো মনে রাখতে পারবাও না। লাল মনে রাখার দরকার নেই। ইভেন তুমি যদি স্মার্ট হও, তাহলে দেখো তো বুঝো কিনা, একটু একটু ওয়েট করো সবাই, লিখো না। আচ্ছা, যদি কখনো আমি দেখি যে ওয়েভলেন্থটা 400-র আশেপাশে, দেখো তো বুঝো কিনা, যে তুমি যদি কখনো দেখো যে ওয়েভলেন্থটা 400-র আশেপাশে, তাহলে ভাই সেখানে কি আমার মুখস্থ করার দরকার আছে এখানে বেগুনি হবে? কারণ আমি জানি 400 থেকে রং শুরু হয়, দৃশ্যমান শুরু হয়, আবার দৃশ্যমানের প্রথম রংটাই তো বেগুনি। তাহলে যদি কখনো রংটা 400-র আশেপাশে হয়, তখন সেটা বেগুনি রং হবে, ইজি পিজি। আচ্ছা বলো তো, যদি কখনো ওয়েভলেন্থটা 700-র আশেপাশে হয়, ধরো 700-র আশেপাশে কিছু একটা, 690 বা 710 বা এরকম যদি কিছু হয়, তাহলে কোন রং হবে সেটা? যদি 700-র আশেপাশে হয়, সেটা কোন রং হবে? বা সেটা লাল হবে। মানে এটা হচ্ছে স্মার্টনেস আর কি, মানে সবসময় সব জিনিস একেবারে ঠাডা মুখস্থ করতে হবে এমন কোনো কথা নাই। আর তোমাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট, যে এইটা বইতে অন্যরকম আছে, এটা নিয়ে ফেসবুকে পোস্ট করো না। এটা অন্য বইতে অন্যরকম আছে, ফেসবুকে পোস্ট করো না, বুঝছো? এটা অন্য বইতে অন্যরকম আছে, সেটা তুমিও জানো, আমিও জানি। আমি কোন একটা বই থেকে নিচ্ছি। তো কথা হচ্ছে ভাইয়া, যদি আমার বইতে অন্যরকম থাকে, তাহলে আমি পরীক্ষায় কি লিখবো? এগুলো আসে এমসিকিউ আকারে, এবং এমসিকিউতে এমন অপশন থাকবে না যে ভাই তুমি চুজ করতে পারবে না। ধরো তুমি পড়ছো এক রকমের, অপশনে অন্যরকম আছে, তাহলে ভাই আমি কোনটা আনসার করব? ভাই মানে এটা নিয়ে আপনি প্যারা খান কিনা জানি না, এটা যখনই পড়াইতে যাই তোমাদের যে খুব ইন্টেন্স মোমেন্টে আছেন। না না না, আপনি কি 5 থেকে 6 মিনিটের একটা ব্রেক দিতে পারবেন? জরুরি কাজ। এই আমার রুমে আসলেন, ওই অঙ্কটা একটু করে দিলেন কেমিস্ট্রির ও অ্যাপ্রোচে, আচ্ছা, ঠিক আছে। আমি কিছু গেজাইলাম। জিমি ভাই আসছে, আচ্ছা আসতেছি ভাই। তো আমি কিন্তু ব্রেক দিছি, ওরা অঙ্ক করতেছে, ওরা কি হয় জানেন ভাই, এটা হচ্ছে স্টুডেন্ট 400, তো ওরা এক বইতে দেখবে যে 380, 26 ব্যাচ আর কি, তখন বলবে ভাই
আপনি তো 400 লিখে দিয়েছেন দৃশ্যমান, আমি তো বইয়ে দেখলাম 380। এটা তো ভুল। আবার ধরেন আমি এখানে ইন্ডিগো লেখাইছি 550 থেকে 700 মানে মানে ভাই এটা চেঞ্জ হয় আর কি, বই টু বই ভ্যারি করে। ভাই আপনি যদি ওদের উদ্দেশ্যে কিছু বলেন আর কি। ওদেরকে একটা ব্রেক দাও, ওদেরকে খুব শর্ট আচ্ছা শর্ট একটা ব্রেক দাও। জিমি ভাই, আমি জাস্ট তোমাদেরকে 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, তোমরা একটু হজম করো আর কি। ঠিক আছে? এই কোনো বইতে যদি অন্য কিছু থাকে প্যানিক করা দরকার নেই আর কি। জাস্ট 5 মিনিটের একটা ব্রেক না, আমি একটু ভাই ক্লাস থেকে ঘুরে আসি। আসো 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 আসো।
হ্যালো, আসসালামু আলাইকুম বাচ্চা লোক। শাওন ভাইয়া আমার রুমে ক্লাস নিচ্ছেন, আহ, একটা অঙ্ক সলভ করাচ্ছেন। সেটা সলভ হইলেই ইনশাল্লাহ শাওন ভাইয়া চলে আসবে। তার আগ পর্যন্ত আমি একটু চান্স পাইছি, একটু চান্স নিতে আসছি। আসেন একটা অঙ্ক করি। আমি জানি না এই অঙ্কটা আপনারা সবাই করছেন কিনা। ভেক্টরের কনসেপশন খুব বেশি লাগে না, এসএসসির কনসেপশন দিয়েই অনেকটুকু হয়ে যায়। এবং হচ্ছে সরণ স্মরণের কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার হয়ে যায়। আমি জানি না পুরোটুকু দেখাইতে পারবো কিনা, বাট স্টার্ট করি। শাওন কি চলে আসছে? ও ফাইন, জোশ। শাওন আমার রুমে ক্লাস নিচ্ছে, আমি শাওন রুমে ক্লাস নিচ্ছি। সেরা হচ্ছে ব্রো। তোমাকে বলে দিছে এইটা হচ্ছে একটা গাড়ির চাকা। এটা একটা গাড়ির চাকা। সো গাড়ির চাকাটা কি করছে? মোশনে আছে। গাড়ির চাকা মোশনে আছে। সো গাড়ির চাকা হচ্ছে ঘুরতে ঘুরতে সামনের দিকে আগায় যাচ্ছে। গাড়ির চাকাটা ঘুরতে ঘুরতে কি করছে? সামনের দিকে আগায় যাচ্ছে। আপনি কেন? সবই আল্লাহর ইচ্ছা। জীবনে অনেক আনসার্টেইন ঘটনা ঘটবে, সেগুলোর সাথে কোপ আপ করতে পারতে হবে। ঠিক আছে? নানান ধরনের বৈরী পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে যাইতে হবে। সো এটা খুব বেশি বৈরী পরিবেশ না। আরে কেমিস্ট্রি ক্লাস হচ্ছিল, শাওন ভাইয়া পড়াচ্ছিল, আমি আফসারাপ চলে এসেছি, এটা অঙ্ক করাচ্ছি। তো কি এমন বৈরী পরিবেশ ফিল করতে পারছ না? আসতেছে শাওন ভাইয়া। তো এই গাড়ির চাকাটা ঘুরতেছিল, খুব ভালো কথা, ঘুরতেছিল। তো তোমাকে বলছে ধরো এইটা হচ্ছে গাড়ির চাকাটার ইনিশিয়াল পয়েন্ট, এবং এই ইনিশিয়াল পয়েন্টে গাড়ির চাকাটার ধরো বলে দিল হচ্ছে তার পরিধির সর্বনিম্ন বিন্দু বা তার গতিপথের সর্বনিম্ন বিন্দু। এইরকম একটা গোলাপি রঙের একটা প্লাস্টিকের টেপ মেরে দিছি। ঠিক আছে? একটা গোলাপি রঙের টেপ বা কিছু একটা, ধরো একটা এরকম একটা পি বিন্দু নাম দিছি এটাকে। যে এরকম একটা বিন্দু আছে পি বিন্দু, এটা কি? এটা হচ্ছে ওর গতিপথের সর্বনিম্ন বিন্দু। জাস্ট অঙ্কটা দিয়ে নেই, প্রচুর গল্প করব, প্রচুর গল্প করব ইনশাল্লাহ। ঠিক আছে? সো এই পি বিন্দুটা গতিপথের সর্বনিম্ন। ওকে ফাইন। তোমাকে কোশ্চেন করছে, কোশ্চেনের অনেকগুলা মানে 1 2 3 করে অনেকগুলা হইতে পারে। আমাকে আগে বল যে এই পার্টিকুলার এই অঙ্কটা, এই ধাঁচের অঙ্ক, চাকাটা ঘুরবে, চাকাটা ঘুরবে, এই ধরনের কনসেপশনের ম্যাথ বা এরকম ম্যাথ কি তোরা দেখছিস কিনা? ওকে, জোশ জোশ, মিলাই দাও। মিলছে বলার পরে আর কি, মিলাই দাও। আমি জাস্ট বলে চলে যাচ্ছি। তাহলে অঙ্কটা শেষ করা যাচ্ছে না, শাওন ভাই অঙ্ক মিলাই ফেলছে। তাইলে আমি সবচেয়ে ইজিয়েস্ট কোয়েশ্চেনটা দিয়ে ছেড়ে যাচ্ছি। চাকাটি 180 ডিগ্রি ঘূর্ণনে, 180 ডিগ্রি ঘূর্ণনে পি বিন্দুর সরণ কত? পি বিন্দুর সরণ কত? সরণ, স্পেসিফিকলি পি বিন্দুর সরণ কত? আর তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে এই গাড়ির চাকার রেডিয়াসটা দিয়ে দেওয়া আছে। রেডিয়াসটা কত? সাপোজ ধরে নিলাম রেডিয়াসটা হচ্ছে 50 সেন্টিমিটার। ঠিক আছে? সো আমি বলছি অঙ্কের অনেকগুলা ভার্সন আছে। এই যে 180 ডিগ্রি ঘূর্ণনে, এইটাকে যদি 1 নাম্বার ভার্সন বলি, এটা যদি কারো খুব ইজিলি মিলে যায়, তাইলে 2 নাম্বার ভার্সন হচ্ছে হইতে পারে, এবার গাড়ির চাকাটাকে 270 ডিগ্রি ঘুরাইলাম, 3 নাম্বার অপশন হইতে পারে অন্য কিছু একটা অ্যাঙ্গেল ঘুরাইলাম, সাপোজ 210 ডিগ্রি। নানানবিধ অ্যাঙ্গেলে ঘুরাইলাম। কোয়েশ্চেনের বডি অলমোস্ট সেম, পি বিন্দুর সরণ কত। দ্যাটস অল। আজকে আর অ্যান্সার দেখার টাইম নাই। ফিজিক্সের একটি এক্সট্রা ম্যাথ আমরা দেখে নিলাম, সলভ করাই দিব ইনশাল্লাহ ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, বাই বাই।
আচ্ছা তোমাদেরকে বলি কি হয়েছে। মনে আছে আমরা এনার্জি বের করছিলাম সিজিএস এ না? এই তোমাদের তো এটা মনে থাকা উচিত, কিছুদিন পরে হয়তো কিছুদিন আগে আমরা করছি। তো আমি আসলে জিমি ভাইয়ের ক্লাসে ছিলাম, তোমাদের সিনিয়রদের ক্লাস। তো ওদেরকে জিমি ভাই হইতেছে ওই ইয়া পড়াইতেছিল, একটা ইলেকট্রনের পঞ্চম শক্তি স্তরের শক্তি পড়াচ্ছিল, তাই তো? তো ওইখানে ফিজিক্সে তো ওনারা করাই হইতেছে ইয়া দিয়ে, ফিজিক্সে পড়াই হইতেছে এসআই দিয়ে, আর আমি তো কেমিস্ট্রিতে পড়াই হইতেছে সিজিএস দিয়ে। এখন ভাই এসআই তে করছে, তো আমাকে ডাকছে যে এইটা সিজিএস এ করলে এসআই এর সাথে উত্তর মিলে কিনা। তো সিজিএস এ করতে গেছি, পরে আমরা দুই তিন ভাবে করছি। একটা হচ্ছে এসআই শর্টকাট সূত্র দিয়ে, এসআই এর ফুল সূত্র দিয়ে, আর সিজিএস এর ফুল সূত্র দিয়ে। সো পরে ওদেরকে তিন নিয়মে মিলাই দিয়ে আসছি, যে হইতেছে তিন ক্ষেত্রেই উত্তর সেম আসে, বুঝছো? ওই কাজটাই করছি এতক্ষণ ধরে ক্লাস, তোমাদের সিনিয়রদের ক্লাস। মজা হয়েছে অনেক আর কি। তো আমরা যেখানে ছিলাম, যে বর্ণালী দুই রকম, একটা শোষণ একটা বিকিরণ। তারপরে হইতেছে বলছিলাম যে শোষণ বর্ণালীতে কি হয়, বিকিরণ বর্ণালীতে কি হয়। তারপরে আমরা বলছিলাম যে হইতেছে রংগুলো কি কি, এবং রঙের যে ওয়েভলেন্থ সেই ওয়েভলেন্থের রেঞ্জ গুলো বলতেছি। আচ্ছা এবার দেখো, আমরা এক নজরে কিছু সূত্র শিখি, এক নজরের সূত্র। এই সূত্রগুলো আমাদের এখানে কাজে লাগবে। এবং ওই সূত্রগুলো এসআই তে বসালে কি হয় জানো? তুমি সিডাব্লিউ ক্যালকুলেটর না, অন্য যদি এফএক্স ইএক্স এই ক্যালকুলেটর যদি হতেছে ক্লাস মানে বসাও, ঠাস করে উত্তর জিরো চলে আসে। এসআই মানগুলো নিতে পারে না, বুঝছো? এক নজরে কতগুলো ফর্মুলা, এই কাঁচা বাচ্চারা বুঝো কিনা? একটা হইতেছে ই সমান হইতেছে এইচ নিউ, এই ফর্মুলা কি জানো? এই ফর্মুলা না জানলে কিন্তু পিটাবো। খালি নিউটা তোমাদের কাছে অনেক পরিচিত মনে না হতে পারে। এখানে নিউ মানে হইতেছে নিউ, নিউ মানে হচ্ছে তরঙ্গ ইয়া কি বলে কম্পাঙ্ক। প্রথম ফর্মুলা ই সমান হচ্ছে এইচ নিউ, যেটা তোমরা বাচ্চাকালে এফ পড়তা, বুঝছো? ই সমান এইচ এফ, এখানে সিম্বলটা পরিবর্তন হয়েছে আর কি। ওই লাউডে এখন কদু বানাইতেছে আর কি। গ্রামের জাকির বড় শহরে এসে জ্যাক হয়ে গেছে, গ্রামের জরিনা শহরে এসে জেরিন হয়ে গেছে। এরপরে আরেকটা ফর্মুলা আছে, ই সমান হইতেছে এইচ সি বাই হচ্ছে ল্যামডা। এইচ মানে তো প্ল্যাঙ্কের ধ্রুবক, সি মানে আলোর বেগ, আর ল্যামডা মানে তো হচ্ছে কি বলে তরঙ্গ দৈর্ঘ্য। এটাও আমরা জানি সবাই। তাহলে দেখো ভাই বুঝি কিনা যে ই হইতেছে এই ফ্রিকোয়েন্সির সমানুপাতিক, এখান থেকে আনা যায়। আবার ইটা হইতেছে ল্যামডা এর ব্যস্তানুপাতিক। দেখো তো এই সূত্র জানো কিনা? সামিয়া আক্তার, হ্যাঁ একদম ইজি পিজি। এবার তোমাদেরকে একটু বলি, দেখো তো যে বলো তো ছেলেদের কণ্ঠ বেশি সুন্দর না মেয়েদের কণ্ঠ বেশি সুন্দর? কি মনে হয়? উত্তর হচ্ছে মেয়েদের কণ্ঠ ছেলেদের কণ্ঠ থেকে বেশি সুন্দর। এটা সাইন্টিফিক্যালি সুন্দর, কারণ মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি বেশি, কম্পাঙ্ক বেশি। মেয়েদের কণ্ঠের ল্যামডা হচ্ছে কম। এখন মেয়েদের কণ্ঠ যে সুন্দর তার উদাহরণও দিচ্ছি। তুমি কখনো যদি এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে গিয়ে যে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দেয় না, যে হইতেছে আপনার প্লেন অমুক সময় ছাড়বে তমুক সময় ছাড়বে, দেখবা এগুলো সব কিন্তু মেয়েদের ভয়েস দিয়ে দেওয়া হয়। মেয়েদের ভয়েস সাইন্টিফিক্যালি সুন্দর। আবার ধরো সেই যে ফোনে আমরা যখন কল করি না, তখন বলে এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, বা আপনি যে নাম্বারে ফোন কি কল করেছেন সেই নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। কোনোদিন কি শুনছো যে কোনো বেড়া মানুষের কণ্ঠ দিয়ে এগুলো বলে? কোনো বেড়া মানুষের কণ্ঠ দিয়ে এগুলো বলে না। বা যদি এটিএম বুথে টাকা তুলতে যাও, তখন ওই যে মানে প্লিজ ইনসার্ট ইউর কার্ড, প্লিজ টেক ইউর কার্ড, প্লিজ রিসিভ ইউর মানি, এই কণ্ঠগুলো কিন্তু মেয়েদের কণ্ঠ দিয়ে বলে, কারণ মেয়েদের কণ্ঠ সাইন্টিফিক্যালি সুন্দর। কিন্তু প্রত্যেকটা সৌন্দর্যের একটা ভয়ঙ্কর রূপ আছে। সেই সৌন্দর্যের মধ্যে ভয়ঙ্কর জিনিসটা হইতেছে মেয়েদের কণ্ঠ সুন্দর কারণ মেয়েদের কণ্ঠের এনার্জি বেশি, মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি বেশি, মেয়েদের কণ্ঠের ওয়েভলেন্থ কম। কিন্তু সমস্যাটা হইতেছে, হ্যাঁ মেট্রো রেলে যারা উঠছো দেখবা মেট্রো রেলের ইয়া কি বলে ওই যে ইয়াগুলো দেয়, ইয়োর নেক্সট স্টেশন
ইজ কাজীপাড়া, ইওর নেক্সট স্টেশন ইজ শেওড়াপাড়া, এগুলো কিন্তু মেয়েরাই বলে। সমস্যাটা হইতেছে মেয়েদের কণ্ঠের ফ্রিকোয়েন্সি যে বেশি, এটা ড্রব্যাক হইতেছে মেয়েরা কথা বললে খুব কানে লাগে। কখনো কি খেয়াল করছো? মানে খুব কানে লাগে মেয়েরা কথা বললে, মেয়েরা চিল্লাইলে। ছেলেরা চিল্লাইলে এত কানে লাগে না। এটারও সায়েন্টিফিক রিজন হইতেছে মেয়েদের কণ্ঠের বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, এই জন্য মেয়েরা চিল্লাইলে খুব কানে লাগে। আমাদের কানের মধ্যে একটা পর্দা আছে, টিম্পনিক পর্দা আর কি। তো একটা ছেলে চিল্লাইলে এত কানে লাগে না, কারণ ছেলেদের কণ্ঠের এনার্জি কম, ছেলেদের কণ্ঠ ভাঙা কণ্ঠ আর কি, ছেলেদের কণ্ঠের ল্যামডা বেশি। এই জন্য ছেলেদের কণ্ঠ সুন্দর না, আবার ছেলেদের কণ্ঠ তো কানেও লাগে না। আর মেয়েদের কণ্ঠের এনার্জি বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, এই জন্য সেটা আবার সুন্দর, কিন্তু একটু বেশি জোরে চিল্লাইলে আবার সেটা খুব কানে লাগে। তো যাই হোক, মেইন কথা আমার বোঝানোর উদ্দেশ্য হইতেছে যে এইখানে ওয়েভলেন্থ আর হচ্ছে এনার্জি, এদের মধ্যে সম্পর্ক, আর ফ্রিকোয়েন্সির এনার্জির মধ্যে সম্পর্ক। এরপরে দেখো তো এটা বুঝো কিনা যে হইতেছে ভি সমান হইতেছে বা সি সমান হচ্ছে নিউ ইনটু ল্যামডা। এই সমীকরণ কি প্রযোজ্য, মানে জানো সবাই? এইটা তোমরা বাচ্চাকালে পড়ছিলা এভাবে, ভি সমান হইতেছে এফ ল্যামডা। ওইটাই ভাই, খালি চেঞ্জ হয়েছে, ভি এর জায়গায় সি আসছে, এফ এর জায়গায় নিউ আসছে, আর ল্যামডার জায়গায় ল্যামডা আসছে। তাহলে এখান থেকে বুঝো কিনা সেটা হচ্ছে ল্যামডা ইজ ইনভার্সলি প্রপোর্শনাল কি নিউ। এটা একটু মনে রাখো। তোমাদের একটা ম্যাথ দেই, ম্যাথটা হচ্ছে এরকম। সবাই একটা প্রশ্ন লিখে নাও। লাল ও বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে 6050 ও 40 এত। এটার উচ্চারণ কি পারো? এটা হচ্ছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম, এটার উচ্চারণ অনেকে অদ্ভুত কি কি জানি উচ্চারণ করো। সো 6050 অ্যাংস্ট্রম আর 4050 অ্যাংস্ট্রম। আমাকে বলছে এদের শক্তির তুলনা করো। এই হচ্ছে প্রশ্ন। দুই রঙের আলো আছে, কি কি? একটা হইতেছে লাল আলো, একটা বেগুনি আলো। সো এদের ওয়েভলেন্থের একটা মান দেওয়া আছে আমাকে, তো আমাকে বের করতে বলছে যে শক্তির তুলনা করতে হবে, মানে কার শক্তি বেশি কার শক্তি কম। এটার উচ্চারণ কিন্তু অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম। তানজির বলছে ভাই নিউ আর ভি এর কনফিউশন লেগে যায়। তানজির, নিউ হইতেছে এই যে এইটা, আর ভি হইতেছে এইটা। যদিও আমি লিখলে আমার দোনোটা সেম হয়ে যায় আর কি। সো আমার সেম হয়ে যায়, বাট তুমি লেখার সময় একটু কেয়ারফুলি লিখো। নিউ হচ্ছে একটু কিউট করে দেবা আর কি, আর ভি হইতেছে একটু শার্প হবে, এই হচ্ছে পার্থক্য। তাহলে ভাই আমরা কি জানি? আমরা জানি হইতেছে ই সমানুপাতিক কি 1/λ না? এখানে মান বের করতে হবে না, মান বের করার কোনো দরকার নেই। তাহলে আমি বলতে পারি একটা হচ্ছে ল্যামডা হইতেছে লাল, মানে ল্যামডা অফ রেড ইজ গ্রেটার দেন কি ল্যামডা অফ বেগুনি আছে, ভায়োলেট, বেগুনি মানে ভায়োলেট। এটা আমাকে দেওয়া আছে। আচ্ছা, মোহাম্মদ তারিক বলছে অ্যাংস্ট্রম কি মিটারে আনতে হবে নাকি? যদি তোমার অনেক বেশি এনার্জি থাকে, অনেক তেল থেকে আনতে পারো, কিন্তু দরকার নাই। আমি তো এই সমীকরণ জানি যে ই আর ল্যামডা ব্যস্তানুপাতিক। তাহলে ভাই ল্যামডা রেডেরটা বেশি, দেখো 650 450। তাহলে ই কি হবে? ই অফ রেড ইজ লেস দেন কি হবে?
ই অফ ভায়োলেট। ইজি পিজি, শেষ। এই হচ্ছে আমার আনসার। অনেকে কি করবে জানো? অনেকে মান বের করবে। হ্যাঁ, মান বের করলে করাই যায়, মান বের করলে কোনো সমস্যা নেই, কিন্তু মান তো এখানে আমাকে চাইনি, তুলনা করতে বলছে, কোনটা বড় কোনটা ছোট সেটা বের করতে বলছে। এখন তুমি যদি চাও মান বের করো তাহলে বের করো, কিন্তু মান বের করার দরকার নেই, মান বের করে আমাদের চাইনি আসলে, বুঝছো? নাবিহা বলছে বেগুনির বেশি, গুড। ফারিহা বলছে রেডের বেশি। আচ্ছা, ইসরাত জাহান ই কি ভাইয়া? ই হচ্ছে এনার্জি, শক্তি। এবার সবাই লিখে নাও তাড়িৎ চুম্বক বর্ণালী। তাড়িৎ চুম্বক বর্ণালী, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ব্যাখ্যা করব নাকি ব্যাখ্যা ছাড়াই আনসার দিয়ে আসবো? এগুলো ব্যাখ্যা ছাড়াই আনসার দিয়ে আসবা, এত ব্যাখ্যা তো লিখতে হবে না। প্রশ্নটা করছে হচ্ছে শেখ ইব্রাহিম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এখন ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম কোনটা তোমাদের ছোটবেলায় মনে আছে? এরকম একটা সিরিজ পড়তা, বড় একটা সিরিজ। এই বড় একটা সিরিজের মধ্যে সব থেকে বাম পাশে ছিল হতেছে ইয়া রশ্মি, কি বলে, মাইক্রো ইয়া, সরি, সব থেকে বাম পাশে ছিল হচ্ছে গামা রে, তারপরে ছিল এক্স রে, তারপরে ছিল হইতেছে দৃশ্যমান, ওইটাকে বলা হইতেছে তাড়িৎ-চুম্বক বর্ণালী। এখন তাড়িৎ-চুম্বক বর্ণালী থেকে আমাদের কি কি শিখতে হবে সেটা একটু বলে দিচ্ছি। তাড়িৎ-চুম্বক বর্ণালীর মাঝখানে ছোট একটা অংশ মিলে আছে হচ্ছে দৃশ্যমান আলো, খুব ছোট একটা অংশ, খুবই ছোট। যাদের কাছে হাজারি স্যারের বই আছে, দেখবা হাজারি স্যারের বইয়ে কভার পেজেই হইতেছে তাড়িৎ-চুম্বক বর্ণালীর একটা ইয়া দেওয়া আছে, ছবি দেওয়া আছে। তো তাড়িৎ-চুম্বক বর্ণালীর একেবারে মাঝখানে খুব ছোট একটা অঞ্চল মিলে থাকে হচ্ছে দৃশ্যমান আলো। এবার তোমাদেরকে কিন্তু সিরিয়ালটা মুখস্থ রাখতে হবে, এই সিরিয়ালটা মুখস্থ রাখাই লাগবে, নো ওয়ে। আচ্ছা, দৃশ্যমান কি দিয়ে শুরু হয় বলতো? দৃশ্যমান শুরু হয় ভি দিয়ে, আমি এখানে একটা ভি লিখলাম, আর শেষ হয় হইতেছে রেড দিয়ে। তাহলে ভাই ভি এর আগে কোন রং হবে? ভি এর আগে হবে ইউভি। তাহলে আমি বলতে পারি যে ভি এর আগে হবে হইতেছে ইউভি, আর রেড এর পরে কি হয়? রেড এর পরে হয় আই আর। শর্টকাটে মনে রাখার নিয়ম, আমি যখন তোমার বয়সে ছিলাম তখন আমি এই সিরিয়ালটা মনে রাখতাম হইতেছে এভাবে, যে ভি এর আগে ইউভি, আর লালের পরে আবসালাল। আবসালাল মানে অবলোহিত, ইনফ্রারেড। আর তার আগে কি? তার আগে হইতেছে এক্স রে, আর তার আগে কি? তার আগে হইতেছে গামা রে। আর এরপরে কি? এরপরে হইতেছে আইআর এর পরে হইতেছে মাইক্রো, এবং তারপরে হচ্ছে রেডিও। এই সিরিয়ালটা মুখস্থ করতে হবে কিন্তু, কার আগে কে কার পরে কে। মনে রাখা সহজ উপায়টা বলতেছি। দৃশ্যমান আলো, তো দৃশ্যমান কি দিয়ে শুরু হয়? বেগুনি দিয়ে শুরু হয়। বেগুনির আগে কি থাকবে? বেগুনির আগে থাকবে হইতেছে অতি বেগুনি, তাই না? বেগুনির আগে হইতেছে অতি বেগুনি। আর রেডের পরে কি? ইনফ্রারেড। তাহলে ভায়োলেটের আগে আলট্রাভায়োলেট, রেডের পরে হইতেছে ইনফ্রারেড, তার আগে এক্স, তার আগে গামা, আর এরপরে হইতেছে আইআর, মাইক্রো, এবং তারপরে হচ্ছে রেডিও। এটা তোমাকে মুখস্থ করতে হবে। এবং দেখো বুঝো কিনা, এই বাম পাশে হচ্ছে ল্যামডা ম্যাক্স, সরি, বাম পাশে হচ্ছে ল্যামডা মিনিমাম, সব থেকে ছোট ল্যামডা। যত ডান দিকে যাবা তত কি হয়? ল্যামডা ম্যাক্স হয়। সবাই তো এটা বুঝো, তাই না? গামা রশ্মি অনেক শক্তি সম্পন্ন রশ্মি, অনেক শক্তি সম্পন্ন রশ্মি মানে হইতেছে এর ল্যামডা কি হবে? কমই তো হবে। ওটা সব থেকে কম শক্তির রশ্মি, ওইখানে ল্যামডা বেশি হবে। এবার বুয়েটে একটা প্রশ্ন আসছিল, যে বুয়েট হচ্ছে 2019 বা 20 একটা প্রশ্ন আসছিল, এখানে কোনটা কি কি কাজে লাগে সেটা দিয়ে একটা প্রশ্ন আসছিল। তো আমি তোমাদেরকে সংক্ষেপে একটু শিখাই দিচ্ছি কোনটা কি কি কাজে লাগে। প্রথমে আসি ভাই, গামা রে কি কাজে লাগে? গামা রে কাজে লাগে হইতেছে এইটা, সেটা হইতেছে, এটা মেইনলি কাজে লাগে হইতেছে ক্যান্সার চিকিৎসায়, এটা কাজে লাগে হচ্ছে গবেষণায়, আর কাজে লাগে হইতেছে খাদ্য সংরক্ষণে কাজে লাগে, ওই যে জীবাণু ধ্বংস করতে আর কি,
খাদ্য সংরক্ষণ। এটা বুয়েটাই আসছিল 2019 না 18 সালে জানি, যে কোনটার কি কাজ। তাহলে গামারে কোথায় কোথায় কাজে লাগে? গামারে কাজে লাগে হইতেছে ক্যান্সার চিকিৎসায় কাজে লাগে, গামারে কাজে লাগে হইতেছে গবেষণার কাজে লাগে, আর কাজে লাগে হইতেছে খাদ্য সংরক্ষণের কাজে লাগে। এবারে সে এক্স রে কি কাজে লাগে? এক্স রে কাজে লাগে হইতেছে আমরা জানি ডায়াগনোসিসের কাজে লাগে, তাই না? আমরা তো প্রায় এক্স রে করি। ডায়াগনোসিস, কোন হাড্ডি টাড্ডি ভাঙছে কিনা সেটা। এরপরে আসে হইতেছে ইউভি। ইউভি কই কাজে লাগে জানো? ইউভি কাজে লাগে হচ্ছে জাল টাকা জাল পাসপোর্ট, আমরা পড়বো জাল টাকা শনাক্তকরণ আর কি। জাল টাকা শনাক্ত। আর ইউভি কাজে লাগে হইতেছে এইটা ভিটামিন ডি তৈরিতে কাজে লাগে। সবাই এটুকু লিখো, এখানে কিছু মজার মজার কথা বলবো। লাবণী বলছে এগুলো কি লিখবো? অবশ্যই লিখবা। আয় হায়, তাহলে আমি এত কষ্ট করে কেন লিখতেছি? আচ্ছা, তোমরা কি অনেকে শিখছো কিনা যে রোদে গেলে ভিটামিন ডি, রোদের মধ্যে ভিটামিন ডি থাকে? এরকম কি কেউ শিখছো? আসলে ব্যাপারটা হচ্ছে রোদের মধ্যে ভিটামিন ডি থাকে, ব্যাপারটা এরকম না। এমন না যে রোদের মধ্যে ভিটামিন ডি থাকে, এটা ভুল ধারণা। আমাদের বডিতেই ভিটামিন ডি তৈরির আছে, ফ্যাক্টরি আছে। আমাদের বইতেই ভিটামিন ডি তৈরির মেকানিজম এক্সিস্ট করে। তো রোদে গেলে কি হয়, রোদের যে ইউভি থাকে, তোমরা জানো রোদের মধ্যেও কিন্তু অনেক ইউভি থাকে। ক্ষতিকর ইউভি খুবই কম থাকে, ইউভি তো অনেক টাইপের হয়। তো রোদের মধ্যে অনেক ইউভি আছে। ওই ইউভিটা যখন আমাদের স্কিনে পড়ে, তখন ভিটামিন ডি তৈরির যে প্রসেস, সেই প্রসেসটা স্টার্ট হয়। মানে আমি একবার টিভিতে এরকম একটা দেখছিলাম, সাক্ষাৎকার। একজন ডাক্তার বলতেছে যে হইতেছে আমি হইতেছে একটা কি বলে একটা সেই গ্লাসের মধ্যে পানি রাখছে। তো সে বলতেছে আমি আমার বাচ্চাদেরকে এই পানিটা কিছুক্ষণ রোদে রেখে দিই, রোদে রেখে দিয়ে এই পানিটার মধ্যে ভিটামিন ডি তৈরি হয়, তারপরে আমি আমার বাচ্চারা খাওয়াই। আল্লাহ, আমি শুনে পুরো আকাশ থেকে পড়ছি যে এরকম একটা গাধা কিভাবে ডাক্তার হয়, বা একজন ডাক্তার এরকম গাধার মতো কথা কিভাবে বলে। রোদের মধ্যে ভিটামিন ডি থাকে না রে বাবা। আমাদের বডিতে বিভিন্ন রিয়াকশন স্টার্ট হওয়ার জন্য একটা এক্সটার্নাল ফোর্স দরকার হয়। কখনো কখনো সেটা হতে পারে হইতেছে কি বলে হেভি মেটালের মাধ্যমে হয়, এটাকে কোফ্যাক্টর বলে, প্রস্থেটিক গ্রুপ বলে আর কি, বিভিন্ন জিনিসপত্র তৈরি করতে। সো ভিটামিন ডি তৈরির যে প্রসেস, সেই প্রসেসে কিছু রিসেপ্টর থাকে। যখনই তার উপরে ইউভি পড়ে তখন সেটা এক্সাইটেড হয়, সেই প্রসেসটা স্টার্ট হয়। দ্যাটস ইট, এই হচ্ছে কাহিনী। এর মানে এই না যে রোদের মধ্যে ভিটামিন ডি এসে পড়ে। রোদের মধ্যে ইউভি থাকে, সেই ইউভি আমাদের বডিতে ভিটামিন ডি তৈরির যে প্রসেস বা কারখানা, সেই কারখানাকে স্টার্ট করে আর কি। ঠিক আছে, এই হচ্ছে মেইন কাহিনী। সো দৃশ্যমান কি কাজে লাগে? দৃশ্যমান তো জানো, কোনো বস্তু দেখার জন্য কাজে লাগে। আইআর কি কাজে লাগে? আইআর কাজে লাগে এই যে আমার হাতে যেটা আছে, আমার হাতে। সো এ ডায়াগনোসিস মানে হইতেছে কি বলে রোগ শনাক্তকরণ। রিমোট কন্ট্রোলে কাজে লাগে হইতেছে আইআর। টিভি রিমোট, এই যে আমার হাতে যে রিমোট সেইটা, তো এখান থেকে আসলে আইআর কাজে লাগে। আরেকটা কাজে লাগে হইতেছে, তোমরা হচ্ছে অপটিক্যাল ফাইবার পড়ছো কিনা, যাদের বাসায় ইন্টারনেট আছে, ব্রডব্যান্ড কানেকশন নাও, ওরা দেখবা যে মাঝে মধ্যে বলে এই অপটিক্যাল ফাইবার দিব, অপটিক্যাল ফাইবার দিব। সো অপটিক্যাল ফাইবারে আইআর কাজে লাগে। অ্যাকচুয়ালি অপটিক্যাল ফাইবার আর দৃশ্যমান এই দুইটা মিলাই হইতেছে আইআর এবং দৃশ্যমান মিলে অপটিক্যাল ফাইবারে কাজে লাগে। তো তুমি হয়তো দেখবা কোনো বইয়ে হইতেছে কি বলে দৃশ্যমান এবং আইআর, কোনো বইতে দৃশ্যমান দেখবা অপটিক্যাল ফাইবার, কোনো বইতে আইআর দেখবা, আইআরটা হচ্ছে বেশি অ্যাকুরেট। মাইক্রো কাজে লাগে কোথায়? যেটা ছাড়া তোমার দুনিয়া অচল, মানে একেবারে। তোমাদেরকে দেখি কোথাও বাসায় বেড়াইতে গেলে সেই বাসায় খাওয়ান দাওয়ানের আগে চাও ওয়াইফাই পাসওয়ার্ড কি। আর রেডিও কোথায় কাজে লাগে? রেডিও তো জানো, রেডিওতে কাজে লাগে। আর কাজে লাগে হচ্ছে এমআরআই। এমআরআই চিনো সবাই? করছো কখনো? এটাকে বলা হয় ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং।
মাথায় যদি হচ্ছে কোনো কিছু হয় তখন এমআরআই করাতে হয়। সো এমআরআই তে রেডিও ওয়েভ কাজে লাগে, আর রেডিও তো কাজে লাগে, এটা তো সবাই জানে। তাহলে এইখানে যে তথ্যগুলো দিলাম সেগুলো একটু সংক্ষেপে মনে রাখবা। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া চুম্বক আর চৌম্বক, রবিন ভাই একটু এসি টেম্পারেচারটা কমাবেন, গরম লাগতেছে। এর মধ্যে পার্থক্য কি? দেখো, চুম্বক মানে হইতেছে একটা ম্যাটেরিয়াল নাউন। চুম্বক, ধরো এটা যদি চুম্বক হতো, এটা চুম্বক। আর চৌম্বক মানে চুম্বক সম্পর্কিত যে কোনো জিনিসকে চৌম্বক বলে। কি বলছি? চুম্বক তো চুম্বক, ম্যাটেরিয়াল নাউন যেটাকে আমরা বলি। আর চুম্বক সম্পর্কিত, চুম্বক নিয়ে পড়াশোনা করা, চুম্বকের বৈশিষ্ট্য আলোচনা করা, চুম্বকের ধর্ম, সেইটাকে এক কথায় চৌম্বক বলে। বুঝতে পারছো সবাই? যারা জিজ্ঞেস করছে, আব্দুল্লাহ নামে একজন বোধহয় অনেকবার জিজ্ঞেস করছিল যে ভাইয়া চুম্বক আর চৌম্বকের মধ্যে পার্থক্য কি। এমআরআই হতেছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। লিখে দিই এখানে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এমআরআই। মুশফিকুর রহিম, শ্বাস নিব? শ্বাস ব্রো, এই শ্বাস নিলে কি হবে জানো? 1 মাস পরে দেখবা অনেকগুলো শ্বাস আছে ফোনে। এই শ্বাসগুলো তোমার কাছে মনে হবে এই শ্বাসগুলো কই থেকে আসতো, এই শ্বাসগুলো আমি কোথা থেকে নিলাম। যাই, এই শ্বাসগুলো এখন মার্ক করে একবারে ডিলিট করে দেই। তো শ্বাস নিলে কিন্তু শ্বাসগুলো ফোনের মধ্যেই থেকে যাবে। শ্বাসগুলো না নিয়ে একটু হাত দিয়ে লিখো বাবা। এই আমি কি তোমাদের লেখার সময় দিই না? তুমি শ্বাস নিবা এখানে, হ্যাঁ? আমার সাথে সাথে লিখো ভাই, আমিও লিখি তুমিও লিখো। এমন তো না যে আমি তাড়াতাড়ি ধুপ করে চলে যাচ্ছি। আরে শ্বাস মানে স্ক্রিনশট, এটাকে তোমরা জেনারেশন জেড আবার এসএস বানাই ফেলছো আর কি। তো আমিও আমার জীবনে বহুত শ্বাস নিছি। শ্বাস নিয়ে 1-2 মাস পরে আমার কাছে মনে হয় যে কিরে ভাই, এটা কই থেকে নিছি, এটা কবে নিছি, এটা কেন নিছিলাম। 1 মাস পরে তার ওটা খোঁজ থাকে না, তখন মার্ক করে সব ডিলিট করে দেওয়া হয়। তো শ্বাস নিও না কেউ ভাই, ভাই একটু কষ্ট করে খাতায় লিখো। শ্বাস মানে স্ক্রিনশট, স্ক্রিনশট এস এস, সেটা দিয়ে আবার শ্বাস বানাই ফেলছে আর কি, বুঝছো? এস এস। এই মজা করছি, বাট যে হচ্ছে আসলে ভাই তোমারে বলতেছি এসএস নিও না। এসএস নিলে ওটা ফোনে থেকে যায় ভাই। ওটা তোমার আমার ক্ষেত্রে জীবনে কত হয়েছে, আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন মাঝে মাঝে এরকম শ্বাস নিতাম আর কি। শ্বাস নিয়ে দেখা যায় তো কিছুদিন পরে ডিলিট করে দিচ্ছি, ওইটার ফোনে থাকতো না, বুঝছো? এই জন্য খাতায় লিখো, খাতায় লিখো। আর আমি তো খুব স্লোলি আগাচ্ছি, আমি তো আস্তে আস্তে পড়াচ্ছি। এই কে স্ক্রিনশট নেওয়ার কথা বলতেছো? আবার একটু কমেন্ট করো তো। নিও না স্ক্রিনশট, নিও না স্ক্রিনশট, নেওয়া দরকার কি? খাতায় তুলো, তাইলেই তো হইতেছে। আচ্ছা, এবার সবাই লিখে নাও পারমাণবিক বর্ণালী। আমরা কিন্তু এখন মেইন জায়গায় আসলাম আর কি, এতক্ষণ ধরে তো আগডুম বাগডুম শিখছি। পারমাণবিক বর্ণালী মানে আমরা তো পরমাণুর জন্য পড়াশোনা করছি না। আর আমার ক্লাসে যদি তুমি খাতায় তুলতে না পারো তাহলে কিন্তু অন্য ক্লাসে কেমনে লিখো ভাই? আচ্ছা, পারমাণবিক বর্ণালী তোমাদেরকে দেখো মনে পড়ে কিনা, সবাই একটু ফ্ল্যাশব্যাকে যাও। সেটা হচ্ছে আমরা তোমাদেরকে যখন হইতেছে ওই বোর্ড মডেলের স্বীকার্যগুলো পড়াচ্ছিলাম, তো বোর্ড মডেলের স্বীকার্যগুলো পড়ানোর সময় তৃতীয় স্বীকার্য যেটা ছিল সেখানে বলছিলাম যে ইলেকট্রন শক্তি শোষণ করে উপরেও যেতে পারে, শক্তি বিকিরণ করে নিচেও আসতে পারে, মনে আছে? যে নিচ থেকে যদি উপরে যায় তাহলে সে শক্তি শোষণ করে। মনে না থাকলে মাথায় জোরে একটা বাড়ি দাও, দেখবা স্মৃতি ফেরত আসবে। অথবা সিঁড়ি দিয়ে গড়ায় পড়ে যাও। তো এখানে হয় শক্তির শোষণ, মানে নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যদি যায়। আর ইলেকট্রন যদি উপর থেকে নিচের শক্তি স্তরে আসে তাহলে সেখানে শক্তির বিকিরণ হয়।
এখন এই যে যেখানে আসলে শোষণ হয়, মানে যেখানে শোষণ হয় সেই শোষণে সে কি হয়, সে শক্তি শোষণ করে, বুঝছো? তো শক্তি শোষণ করে শক্তি তো একটা ফরম্যাটে থাকে, সেটাকে আমরা রং হিসাবে দেখি, মানে শক্তি আলো হিসাবে দেখি, আলোতে একটা রং থাকে। তো এই শোষণ মানে যখন হয় তখন যে বর্ণালী আমরা দেখি সেই বর্ণালীকে বলা হয় শোষণ বর্ণালী। মানে ইলেকট্রন নিচ থেকে উপরে গেলে যে বর্ণালী তৈরি হয় সেটাকে বলা হয় শোষণ বর্ণালী, আর ইলেকট্রন নিচ থেকে উপর থেকে নিচে নামলে যে বর্ণালী তৈরি হয় তাকে বলা হয় বিকিরণ বর্ণালী। মানে দেখো, ইলেকট্রন উপর থেকে নিচে নামলে শক্তি বিকিরণ করে, ভালো কথা। তো শক্তি বিকিরণ করে কি হিসাবে? শক্তির তো একটা ফরম্যাট থাকে, শক্তির তো একটা রূপ থাকে, সেই রূপটা হইতেছে আলো, রং। আলো মানে তো আলো কিছু না, আলো মানে তো রং। তাহলে নিচ থেকে উপরে গেলে শোষণ বর্ণালী, উপর থেকে নিচে নামলে বিকিরণ বর্ণালী। আর বর্ণালী যদি বলা হয় তাহলে বিকিরণটাকে ধরে নেওয়া হয়, বুঝছো? মানে পৃথিবীর সব জিনিস নিয়ে একটা কনভেনশন আছে। যেমন তরল বললে আমরা কি বুঝি? তোমাকে যদি বলা হয় কখনো তরল, তরল মানে তো আমরা পানি বুঝি, তাই না? কিন্তু তরল তো দুধও হইতে পারে, তরল তো তেলও হইতে পারে। বাট তরল বললে যেরকম আমরা পানি বুঝাই, ঠিক সেরকম বিকিরণ মানে বর্ণালী বলতে আমরা নর্মালি বিকিরণ বর্ণালীকেই বুঝাই থাকি। এখন এই বর্ণালী যে তৈরি হয় তার একটা সূত্র দেখবো আর কি, এবং আমরা সূত্রের প্রতিপাদন দেখব। সবাই খাতার উপরে লিখে নাও এমনি, লিখো এমনি এমনি। এমনি মানে এটা মুখস্থ করতে হবে না আর কি, জাস্ট প্রতিপাদন দেখব মজার জন্য, আর কিছু না। তোমাদের কি মনে আছে যে যে পরিমাণ শক্তি সে শোষণ বা বিকিরণ করে ডেল্টা ই সমান ই হাই মাইনাস ই লো? বেশি শক্তি মাইনাস কম শক্তি। আমরা এখানে একটা ইয়ে দিতাম, মডুলাস দিতাম। মডুলাস কেন দিতাম? যেন মানটা পজিটিভ আসে। এখানে মানটা পজিটিভ আসবে, আমি উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি মাইনাস করছি, বুঝো কিনা? তোমাদের কি মনে পড়ে যে আমরা এখানে একটা মডুলাস সাইন দিতাম, এবং মডুলাস সাইন বলতেছিলাম কেন দিতাম? মডুলাস সাইন দিতাম যেন মানটা নেগেটিভ আসলে ওটাকে কান ধরে পজিটিভ বানাই দিব। আর এখানে আমি সূত্রটা এমন ভাবে নিচ্ছি যেন ভাই ও মানটা এমনি পজিটিভ আসবে, কারণ উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি মাইনাস করছে, আমি জানি এখানে পজিটিভ আসতে বাধ্য। এই তো। তাহলে ডেল্টা ই সমান হইতেছে, তোমাদের মনে আছে যে হইতেছে ই এর ইকুয়েশন কি? এই কিছুক্ষণ আগে জিমের রুমে এটা করে আসলাম আর কি। টু, একটা মাইনাস আছে, সরি, থুকু। 2 pi square m z square e to the power 4 n square h square। ফ্ল্যাশব্যাকে যাও। ওই যে একটা ফর্মুলা ছিল, বিখ্যাত ফর্মুলা, আমি জানি অনেকে ভুলে গেছে, ভুলে যাওয়াটা খুবই স্বাভাবিক, আবার মনে করে নাও। তাহলে এই মানটা লিখি, মানে ইকুয়েশনটা লিখি। এখানে থাকে হইতেছে মাইনাস 2 pi square m z square e to the power 4 n হাই তার স্কোয়ার ইন্টু h স্কোয়ার। মানে শুধু এনটাই তো চেঞ্জ, আর তো কোনো কিছু পরিবর্তন নেই। এই মাইনাস আর ওই মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে কি হবে? 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এন লো তার স্কোয়ার আর এইচ স্কোয়ার। আর ই সমান কি দাঁড়ায়? ই সমান দাঁড়ায় হইতেছে এইচ সি বাই হইতেছে ল্যামডা। এন স্কোয়ার এইচ স্কোয়ার, ওই এন এর জায়গায় এন হাই বসাইছি আর এন লো বসাইছি, আর কিছু না। সবাই লিখো, একটু হজম করো, লেখা হইলে বইলো যে ভাই লেখা হয়েছে। আমি তোমাদেরকে সূত্রের প্রতিপাদন দেখাচ্ছি, বাট প্রতিপাদন লাগবে না তোমার। যুদ্ধের ময়দানে অস্ত্র রেডি করে নিয়ে যেতে হয়। তো তোমাকে একটা সূত্র দেখাবো, তোমাকে দিন শেষে সূত্রটা মুখস্থ করতে হবে, কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি সূত্রটা কই থেকে আসে। এবার দেখো তো ভাই, এখানে এইচ মানে এন বাদে বাকি সবকিছু তো আসলে কমন নেওয়া যায়, তাই না? বাকি সবকিছু কমন নেওয়া যায়। যদি সবকিছু কমন নেওয়া যায় তাহলে আলটিমেটলি কি থাকে দেখো, এইচ সি বাই ল্যামডা সমান, তুমি যদি কমন নাও তাহলে এখানে থাকে হইতেছে 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 আর এইচ স্কোয়ার কমন নিলাম, আর এটাকে আমি আগে আনলাম 1 বাই এন লো তার স্কোয়ার মাইনাস 1 বাই এন হাই তার স্কোয়ার।
ভাই এর মধ্যে কোনো কেমিস্ট্রি নাই, এর মধ্যে সব হচ্ছে ম্যাথমেটিক্স, আর কিছু না। কমন নিচ্ছে, আর কিছু করি নাই, কমন নিচ্ছে। এবং কমন নিয়ে এটাকে আগে নিয়ে আসছি, এই যে লোটা আগে আসছে, হাইটা পরে গেছে। এরপরে আমি করলাম কি, 1/λ এই পাশে রেখে দিলাম, এইচ আর সি কেও নিচে পাঠিয়ে দিব। সো এইচ আর সি কে নিচে পাঠিয়ে দিলে কি থাকে দেখো, 2π² m e⁴, এখানকার এইচ এখানকার h² মানে h³ দাঁড়ায়, আর এখানে সি থাকে, ইনটু এখানে থাকে হইতেছে 1/n লো তার স্কোয়ার মাইনাস 1/n হাই তার স্কোয়ার, আর এখানে z² দিলাম। এই যে এইখানে যেটুকু তুমি পাইছো ভাই, এই যে এই অংশটুকু যদি ক্যালকুলেটরে তুমি ভ্যালু বসাও, প্রত্যেকটার একটা ধ্রুবক মান পাবা। দেখো তো, 2 হচ্ছে কনস্ট্যান্ট, তারপরে π² কনস্ট্যান্ট, m কনস্ট্যান্ট, ইলেকট্রনের ভর তো কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটাও তো কনস্ট্যান্ট, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, সি হচ্ছে আলোর বেগ, সবই কনস্ট্যান্ট। আরে জেড লিখছি রে বাবা, এই পাশে লিখছি। তো সবগুলো যদি কনস্ট্যান্ট হয়, সেই ভ্যালুটা বসাইলে এই মানটা থাকে এইটা। সো 1/λ সমান, এখানে থাকে 10, 96, 78, মানে সব সিজিএস এ বসাইলে, আর এখানে থাকে হইতেছে 1/n লো তার স্কোয়ার মাইনাস 1/n হাই তার স্কোয়ার ইন্টু z²। এই যে 10, 96, 78 এই মানটাকে বলা হয় রিডবার্গ ধ্রুবক। ওকে, এই মানটাকে আমরা কি নামে ডাকি, সবাই লিখে নাও, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। রিডবার্গ একজনের নাম, বুঝছো? এবং তখন উনি করলো কি, যে ঠিক আছে এই সূত্র আমি আমার মতো করে দিব। সূত্র কি? সূত্র হইতেছে এইটা, 1/λ সমান, এই যে রিডবার্গ দেখে RH ইন্টু 1/n লো, ছোটটা আর কি, তার স্কোয়ার মাইনাস n হাই তার স্কোয়ার ইন্টু z²। যেখানে RH এর মান কি, RH এর মান হইতেছে 10, 96, 78 পার সেন্টিমিটার হবে আর কি। সবাইটুকু লিখে নাও, হজম করো, অনেকগুলো কথা এখানে বলা বাকি আছে। সুবহানা বলছে ভাইয়া মাইনাস সাইন কেন হবে? সুবহানা, এটা তো ভাইয়া অনেক আগের ক্লাসের প্রশ্ন, মাইনাস সাইন হবে আর কি। তাহলে বিশ্বাস করো ভাই, এই যে তোমাদেরকে এটুকু দেখাইলাম না, এটুকু তোমার লাগবে না। তোমার কি লাগবে জানো? জাস্ট ইকুয়েশনটা লাগবে, এটা 1/λ সমান RH ইন্টু 1/n লো তার স্কোয়ার মাইনাস 1/n হাই তার স্কোয়ার ইন্টু z²। আর যদি তুমি হাইড্রোজেনের জন্য নাও, তাইলে এই জেডটাও থাকে না, বুঝছো? আমাদের বইয়ের 99% অঙ্ক হাইড্রোজেনের জন্য। সো 99% হাইড্রোজেনের জন্য হয় দেখে আমাদের বই আসলে ইয়াটা জানে না, কি বলে তোমার হইতেছে জেডটা আমরা দেখি না। মনসুর বলছে ভাই দ্বিতীয় লাইনে মাইনাস হবে না। না রে বাবা, এইটা আগে নিয়ে আসছি রে বাবা, এইটা আগে আনছি, এটা পরে নিছি, তো মাইনাস কেন হবে? মাইনাস তো এই যে দিছি, তো এই মাইনাস তো এখানে আসছে, এটা আগে আসছে। সো আমরা ইকুয়েশনটা পরের স্লাইডে আমি আরেকটু লিখে দিই। এই হচ্ছে ইকুয়েশন, 1/λ সমান RH ইন্টু 1/n লো, তোমরা লিখো না, আমি লিখতেছি, মাইনাস 1/n হাই ইন্টু z²। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা? এটাকে বলা হয় হইতেছে রিডবার্গ এর সমীকরণ। রিডবার্গের সমীকরণ। RH কে আমরা কি বলি? RH কে বলি হইতেছে আমরা রিডবার্গের ধ্রুবক। ওকে, সো RH এর মান কত? RH এর মান হইতেছে 10, 96, 78 একক কি পার সেন্টিমিটার। অনেকে বলতে পারো ভাইয়া
এককটা কেন পার সেন্টিমিটার হয়? আচ্ছা দেখো তো, জেড এর তো কোনো একক হয় না, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেড এর কোনো একক না। তারপরে হইতেছে এই এন কোনো একক হয় না, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, এর কোনো একক হয় না। এই এনটাও কক্ষপথ সংখ্যা, এর কোনো একক হয় না। তাহলে আর এইচ এর একক শুধু কারো এককের উপর নির্ভরশীল, ল্যামডা না? তো ল্যামডার একক তো, ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য। সো ল্যামডা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় 1/λ, সো সেন্টিমিটারের জায়গায় পার সেন্টিমিটার হবে। জিতু মন্ডল বলছে e⁴ কিভাবে ভাইয়া? এই ফর্মুলা আমরা আগে পড়ছি, এটা আগের ফর্মুলা। ওকে, গেল এটুকু। তারপরে তোমাদের আরেকটা সমস্যা এখানে হয়, সেটা হইতেছে তোমরা অনেকে মনে করতে পারো না যে ভাইয়া এন হাই আগে নাকি এন লো আগে। এরকমটা অনেক সময় হবে যে তুমি এন হাই এবং এন লো আগে পরে এটা বুঝতে পারবা না। কিন্তু ভাই এটা তোমার ভুল হওয়ার কোনো সুযোগই নাই। তুমি এইখানে এমন ভাবে মানটা বসাবা যেন মানটা পজিটিভ আসে। ব্র্যাকেটের মধ্যে ভাই তরঙ্গ দৈর্ঘ্য তো কোনোদিন নেগেটিভ হয় না, তাই না? তো তরঙ্গ দৈর্ঘ্য যদি নেগেটিভ না হয়, তাইলে এইখানের মান এমন ভাবে বসাও যেন পজিটিভ মান আসে। যেমন ধরো যদি এরকম হয়, একটা ইলেকট্রন, ধরো এরকম হয়েছে যে কোনো একটা ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে পঞ্চম শক্তি স্তরে গেছে, ধরো এরকম একটা কেস ঘটলো। তাহলে দ্বিতীয় শক্তি স্তর থেকে যদি পঞ্চম শক্তি স্তরে যায়, তাহলে ইকুয়েশনের এখানে কি হবে? 1/2 তার স্কোয়ার মাইনাস 1/5 তার স্কোয়ার। দেখবা এমনি বসাইলে মানটা পজিটিভ আসে। আবার ধরো এমনও হইতে পারে একটা ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর থেকে 2 এ নামছে, মানে নিচে নামছে। দেখো তীর চিহ্ন উপরে, তীর চিহ্ন নিচে। যদি এমন হয় যে পঞ্চম শক্তি স্তরে সে 2 এ নামছে, তাইলেও ব্র্যাকেটের মধ্যে কি হবে? 1/2 তার স্কোয়ার মাইনাস 1/5 তার স্কোয়ার। সবসময় আগে হচ্ছে ছোটটা, এই যে লো, এন লো মানে লোয়ার শক্তি স্তর, এন হাই মানে আপার শক্তি স্তর। সবসময় কিন্তু একক, মানে এইভাবেই সিস্টেমটা হয়। এবার কি সবাই বুঝতে পারছো? আর তোমাদের এই অঙ্কটার সময় একটা ঝামেলা হয়। এই অঙ্কটা আমরা মানে ম্যাথ আজকে করবো না, ম্যাথ করবো আগামী ক্লাসে। কিন্তু ঝামেলাটা কি হয় জানো? তোমরা করো কি, ক্যালকুলেটারে এরা বসাও, এরা বসাও, এরা বসাও, এটা বসাও, অনেক কিছু করো। অনেক কিছু করার পরে তোমরা কি আসলে ল্যামডা পাও না 1/λ পাও? তোমরা কিন্তু 1/λ পাও। কিন্তু ওটাকে যে একটু ইনভার্স করতে হয়, ওটাকে যে একটু উল্টা করতে হয়, সেটা তোমাদের আর মনে থাকে না। মেহেদি বলছে প্রশ্নে কি রিডবার্গের মান দেওয়া থাকবে না? এই মান খুবই কমন মান, এই মান মুখস্থ রাখতে হবে আর কি, এই মানটা মুখস্থ করতে হবে। মেহেদি বলছে আমার কলেজে বললো আর এইচ এর মান হচ্ছে ন্যানোমিটার পার ন্যানো, মানে পার ন্যানোমিটার। তাহলে ওরা ন্যানোমিটার হিসাব করছে, বাট তুমি সেন্টিমিটারে করবা, কোনো সমস্যা নাই, একই জিনিস। সবাই কি বুঝে আছি কাছে বাচ্চারা? তাহলে আমরা আজকে কি শিখলাম? জাস্ট বেসিক জিনিস, বর্ণালী কি, শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী কি জিনিস, তারপরে পরমাণুর বর্ণালী কি জিনিস, বিকিরণ বর্ণালী, শোষণ বর্ণালী, রিডবার্গের ইকুয়েশন ব্যবহার করে ফেলছি। তো আগামী ক্লাসে আমরা আসলে ম্যাথ করব। তো আজকে আর আমি আগাচ্ছি না। বর্ণালী নিয়ে তোমরা কোনো পড়াশোনা করো না, বর্ণালী শুধু খাতা দেখে আসবা। বর্ণালীর আগ পর্যন্ত বাকি যা আছে সেগুলো তুমি পড়তে পারো, বাট বর্ণালী খাতা পড়বা, বর্ণালী বই পড়বা না। তো ঠিক আছে ভাইয়া, আজকে আর আগাচ্ছি না। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।